রাফি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রায় 2 ঘন্টা ধরে ওয়েটিং রুমে বসে আছে। একে একে অনেককে পিয়ন ডেকে নিয়ে গেল, কিন্তু রাফিকে এখনো ডাকলো না। রাফি বুঝে গেল রাফির সিরিয়াল আসতে এখনো অনেক দেরি। ততক্ষণে চলুন তার পরিচয় দিয়ে দিই। পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছে, কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না রাফি। আজকে একটা ইন্টারভিউ দিতে এসেছে। আপন বলতে রাফির কেউ নেই, বাকিটা গল্প জানতে পারবেন। বসে থাকতে থাকতে রাফির ভালো লাগছে না। তখন পিয়ন এসে রাফির নাম ধরে ডাকতে লাগলো। রাফি মনে মনে ভাবলো, যাক, অবশেষে তার সময় এসেছে। রাফি পিয়নকে বলে ভেতরে চলে গেল। ইন্টারভিউ রুমে 3 জন বসে আছে, 2 জন ছেলে 1 জন মেয়ে। রাফিকে তারা চেয়ারে বসতে বলল। রাফি বসে পড়ল। তারপর তারা 3 জন প্রশ্ন করতে লাগলো, সেগুলোর উত্তর জানা থাকায় দিয়ে দিল। রাফির ইন্টারভিউ নিয়ে তারা খুব খুশি হয়েছেন। আর তখন রাফি বলল, স্যার, ম্যাম, আমি কি বাহিরে কি অপেক্ষা করব নাকি পরে আমাকে জানিয়ে দেয়া হবে? যদি একটু বলতেন তাহলে ভালো হয়। তখন স্যার বলতে লাগলো, পরে জানিয়ে দেওয়া হবে সবার মেইলের মধ্যে। রাফি কথা শোনার পরে অফিস থেকে বের হয়ে চলে আসলো। অফিস থেকে বের হয়ে সোজা ম্যাচে আসলো রাফি। আসার পরে তখন সোহান রাফির রুমে এসে জিজ্ঞেস করতে লাগলো, কি অবস্থা? আর তখন রাফি বলতে লাগলো, আমি তো ইন্টারভিউ ভালো মতো দিয়ে এসেছি, এখন চাকরিটা হলেই বাঁচি। যদি চাকরিটা না হয় তাহলে আমি বড় পথে বসে যাব রে। আমার আর কোনো কিছু করার থাকবে না। আরে চিন্তা করিস না, আমি যখন বলেছি চাকরি হবে তার মানে হবেই। আমি ম্যাডামকে তোর কথা অনেক আগেই বলেছি, আশা করি তোর চাকরিটা হয়ে যাবে। তুই আছিস দেখে একটু ভরসা পাচ্ছি, না হলে তো কোনো আশাই ছিল না যে এই যুগে আমার টাকা পয়সা ছাড়া, কোনো ঘুষ ছাড়া চাকরি হবে। এত টেনশন করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর শোন, হয়তো কালকের মধ্যে মেসেজ চলে আসবে। এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়, বিকেলে তোকে নিয়ে একটা জায়গায় যাব। সোহান তার মতো করেই চলে যায়। আসলে সোহান সে অফিসে চাকরি করেন, আর রাফির জন্য চাকরির কথা সোহানই বলেছিল। রাফি এদিকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর বিকেলবেলা সোহানের ডাকে রাফির ঘুম ভাঙলো। আর রাফি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। রাফি নিজেও জানে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সোহান কোনো কিছুই তাকে বলেনি। রাফি সোহানের সঙ্গে রেডি হয়ে রিক্সা দিয়ে পার্কের দিকে যাচ্ছে। আর সোহান এদিকে লজ্জায় লাল হয়ে আছে। রাফি কিছুটা বুঝতে পারলো। আর তখন রাফি সোহানকে বলতে লাগলো, কি রে শালা, তুই এইভাবে লজ্জায় লাল হয়ে গেলি কেন হঠাৎ করে? আমি কি মেয়ে নাকি যে একটা মেয়েকে পাশে বসিয়ে তুই এরকম করছিস? কাহিনী কি হয়েছে সেটা আমাকে বল। দোস্ত, আজকে এই প্রথম আমি একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। 6 মাস শুধু মোবাইলে প্রেম করেছি, আর আজকেই দেখা করতে যাচ্ছি। তার জন্যই তোকে নিয়ে যাচ্ছি। এটা নিশ্চিত যে ফেক আইডির সঙ্গে তুই প্রেম করেছিস? আর ওই যার সঙ্গে তুই প্রেম করেছিস এই বিষয়টা কি আদৌ মেয়ে কি না তুই কি জানিস? আরে দোস্ত, কি যে বলছিস না, আমাদের মাঝে গভীর প্রেম, এটা তুই বুঝবি না। তুই তো এখনো পর্যন্ত প্রেম কোনো কিছু করিসনি, তাই এগুলো তুই বুঝবি না। রাফি তখন আর কোনো কথা বলল না। রাফি মুচকি মুচকি হাসতে লাগলো সোহানের কাণ্ড দেখে। আর এদিকে তারা পার্কে চলে আসলো। পার্কে আসার পরে রাফি এবং সোহান রিক্সা ভাড়া মিটিয়ে দুজনেই সামনের দিকে আগাতে শুরু করলো। আর কিছু দূর যাওয়ার পরে দেখতে পারলো কালো শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। মেয়েটার কালো শাড়ির সঙ্গে সবকিছু ম্যাচিং করে পড়েছে। মেয়েটা দেখতে যথেষ্ট পরিমাণে সুন্দর। সোহান এগিয়ে গিয়ে মেয়েটার সঙ্গে কথা বলতে থাকে। আর তখন রাফি কিছুটা দূরে দাঁড়িয়েছিল। আর সোহান ওদিকে বলতে লাগলো, যাক, অবশেষে তোমাকে দেখতে পেলাম। এই দিনটা দেখার জন্য আমি কতদিন ধরে ওয়েট করে আছি, যা তুমি কল্পনাও করতে পারবে না। আমি প্রতি রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম যে কবে তোমার দেখা পাবো, কবে তোমার দেখা পাবো। আজকে অবশেষে এটা পূরণ হলো। আমি তো তোমাকে পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড রাফি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আর এত দূরে কেন আমাদের পাশে এসে বসেন? আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। রাফি সালামের উত্তর নিয়ে চুপচাপ পাশে বসে পড়ল। আর সোহান এবং নেহা দুজনেই কথা বলতে লাগলো। আর এদিকে রাফি নিজেকে অস্বস্তি ফিল করছে। আর রাফির সামনে থেকে একা একাই হাঁটার সিদ্ধান্ত নিল। একা একা সামনের দিকে হেঁটে চলেছে। আর এদিকে সোহান এবং নেহা কথা বলছে।
রাফি একা একাই আনমনে হেঁটে যাচ্ছিল, আর হঠাৎ করেই একটা মেয়ের সঙ্গে ধাক্কা লেগে রাফি নিচে পড়ে যায়। রাফি নিচে পড়ে যাওয়ার পরে উপরে তাকিয়ে দেখতে পারলো কয়েকটা মেয়ে ইচ্ছা করেই ধাক্কা দিয়েছে। আসলে মেয়েগুলো রাস্তার মধ্য দিয়ে ফাইজলামি করে যাচ্ছিল, আর রাফির কানে হেডফোন থাকায় রাফি কোনো কিছুই বুঝতে পারেনি। রাফি উঠে গিয়ে বলতে লাগলো, এই যে ম্যাডাম, আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? রাস্তার মধ্যে এভাবে ফাজলামি করে যেতে হয় নাকি? আর আশেপাশে কেউ আছে, সেগুলো খেয়াল করবেন না? রাফির এই কথা শুনে ওখান থেকে ওদের মধ্য থেকে একটা মেয়ে রাফির দিকে তাকালো, আর রাফি তো মেয়েটাকে দেখেই অবাক হয়ে গেছে, কারণ এটা যে তার অফিসের ম্যাডাম। তখন রাফি আর কোনো কিছু না বলে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলো। রাফি ওখান থেকে চলে আসার পরে তখন ওদিকে অফিসের ম্যাডাম নীলা চৌধুরী রাফির কাণ্ডজ্ঞান দেখে হাসতে শুরু করলো, আর ওরাও গল্প করতে করতে সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর সন্ধ্যার সময় তিনজন মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, আর সোহান রাফি চলে আসে মেসে। রাফি রাতে বিছানায় শুয়ে ভাবতে লাগলো তার পুরনো কিছু কথা। রাফির জীবনে আপন বলতে কেউ নেই, সে একা। জন্মের পরপরই তার মা মারা গেছেন, আর রাফির যখন 15 বছর বয়স তখনই তার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর থেকে জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য কতটা কষ্ট করতে হয়েছে এটা একমাত্র রাফি জানে। রাফি এইসব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখতে পারলো তার এখানে একটা মেইল এসেছে, তার চাকরিটা হয়ে গেছে আর আজকেই অফিসে যাওয়া লাগবে। রাফি এটা দেখে অনেক খুশি হয়েছে, আর রাফি সোহানকেও ডাক দিল, আর সেও বেশ খুশি হয়েছে। রাফি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয় অফিসের জন্য। রাফি সোহানের সঙ্গে রেডি হয়ে অফিসে চলে আসলো, আর সোহানের দিকে তাক কাজ করতে লাগলো। রাফি ম্যানেজার সাহেবের রুমে আসার পরে অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো, আর ম্যানেজার তখন রাফিকে বলতে লাগলো, চলুন আমি আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি, আর কোনো কিছু যদি সমস্যা হয় বুঝতে তাহলে আমার কাছে এসে বলবে, আমি আবারও বুঝিয়ে দেবো। কিন্তু কাজে কোনো ভুল করা যাবে না, কাজে ভুল করলে কিন্তু ম্যাডাম অনেক রেগে যাবে। স্যার, আমাকে কাজ বুঝিয়ে দিলে আমি আশা করি পারবো, আমার কোনো অসুবিধা হবে না। চলুন যাওয়া যাক। ম্যানেজার তখন রাফিকে নিয়ে একটা ডেস্কের সামনে আসলো। আসার পরে তাকে দেখিয়ে দিয়ে কাজ বুঝিয়ে দিল, আর তারপর চলে গেল। রাফি প্রথমে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু সোহান এসে কাজটা আবার বুঝিয়ে দেওয়াতে রাফির অনেকটা সুবিধা হলো। আর কিছুক্ষণ পরেই পিয়ন এসে বলল ম্যাডাম তাকে ডাকছে। রাফি তাড়াতাড়ি করে হাতে থাকা একটা ফাইল নিয়ে ম্যাডামের রুমে চলে আসলো। রাফি ম্যাডামের রুমে আসার পরে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলো, আর ভেতরে প্রবেশ করার পরে তখন নীলা বলতে লাগলো, রাফি সাহেব, আপনি কি মনে করেন এই অফিসটা আপনার গল্প করার জায়গা? আপনাকে গল্প করার জন্যই প্রতি মাসে বেতন দেওয়া হয়? যদি এটা মনে করেন তাহলে এক্ষুনি চাকরি ছেড়ে বেরিয়ে যেতে পারেন, কারণ আপনার মতো এমপ্লয়ের কোনো প্রয়োজন নেই আমাদের এই কোম্পানির। ম্যাম, আমি কোথায় গল্প করলাম? আমার তো মনে হয় না আমি কোনো গল্প করেছি। আমি তো ম্যানেজার স্যার আর সোহানের কাছ থেকে কাজটা বুঝে নিয়েছিলাম। আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ম্যানেজার সাহেবের কাছে যাবেন অথবা আমার কাছে আসবেন। আপনি কেন বিরক্ত করবেন? আপনার জন্য অন্য কোনো এমপ্লয়ের তার কাজ বাদ দিয়ে আপনাকে হেল্প করবে। আসলে ম্যাম, ছোট্ট একটা কাজ ছিল, তার জন্য আর কি সোহানের কাছ থেকে হেল্প নিয়েছিলাম। এরপর থেকে আমার এরকম ভুল হবে না ম্যাম, আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা ঠিক আছে, এবার এই ফাইলটা নিয়ে যান, আর রাস্তায় খুব ভালোভাবে চলাফেরা করবেন। এরপর থেকে যদি এরকম ভুল হয় তাহলে কিন্তু আপনার খবর আছে, বলে দিলাম। এই ফাইলটা লাঞ্চের আগে কমপ্লিট করে আমাকে দেবেন। রাফি আর কোনো কথাই বললো না। রাফি ফাইলটা নিয়ে সরাসরি তার জায়গায় চলে আসলো। রাফি তার জায়গায় এসে ফাইলটা নিয়ে কাজ করতে শুরু করলো। তবে মনে হয় না সে লাঞ্চের আগে কাজটা কমপ্লিট করতে পারবে। সে এমনিতেই নতুন, তার উপর আবার এত বড় একটা ফাইল কিভাবে কমপ্লিট করবে? কাউকে ডাকও দেওয়া যাবে না। রাফি তবুও চেষ্টা করছে লাঞ্চের আগে যেন কাজটা কমপ্লিট করে দিতে পারে। আর এদিকে লাঞ্চের সময় চলে আসলো, আর রাফি কোনো কাজ দিতে পারলো না। রাফি সরাসরি খাবার খাওয়ার জন্য চলে গেল। রাফি খাবার খেতে খেতে তখন সোহানকে বলতে লাগলো, আচ্ছা সোহান, একটা কথা বলতো, আমাদের ম্যাডাম কি সবার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে, নাকি শুধুমাত্র আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন? আমি ছাড়া আরও 2 জন এমপ্লয়ি নতুন জয়েন করেছে আমার সঙ্গে, তাদের সঙ্গে তো ম্যাডাম দেখছি ভালো ব্যবহার করে। আমি যে ম্যাডামের কি ক্ষতি করেছি সেটাই
বুঝতে পারছি না। আমি কোনো কিছু বুঝতে পারছি না। ম্যাডাম তো আমাদের সঙ্গে ভালোভাবেই কথা বলেন, নম্র ভদ্রভাবে কথা বলে, কিন্তু তোর সঙ্গে যে কেন এরকম সকালে এমন ব্যবহার করলো আমিও তো কোনো কিছু বুঝতে পারছি না। হয়তো তুই তার আগের জন্মের শত্রু ছিলি আর এই জন্মের প্রতিশোধ নিচ্ছে। সকালবেলা শুধু শুধু আমাকে এরকম একটা ঝাড়ি দিল। উনি খুব ভালো করেই জানে যে আমি কাজটা পারি না, তাহলে আমাকে কিভাবে এত বড় কাজ আমাকে দিল? রাফি এবং সোহান দুজনেই কথা বলতে বলতে খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পরে কিছুটা সময় এভাবেই গল্প করতে করতে কাটিয়ে দিল। তারপর লাঞ্চের সময় শেষ হয়ে যাওয়ার পরে আবারও কাজে মনোযোগ দিল আর কাজটা কমপ্লিট করে বিকেলবেলা চলে আসলো নীলার কেবিনে। নীলার কেবিনে আসার পরে নীলা প্রচন্ড ভাবে রেগে আছে রাফির উপর। রাফি তখন ফাইলটা সাবমিট করতেই নীলা রাফির মুখের উপর ফাইলটা ফেলে দিল আর রাগী কণ্ঠে বলতে লাগলো, আপনার কি এটা বাবার অফিস মনে হয় যে আপনি যখন ইচ্ছা তখন কাজ দেবেন? আমি আপনাকে বলেছিলাম লাঞ্চের আগে এটা কমপ্লিট করে দেওয়ার জন্য। লাঞ্চ পার হয়েছে অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, আপনি এত দেরি করে কাজ সাবমিট করলেন কেন? ফাইলটা তো অনেক বড় আর সম্পূর্ণটা চেক করতে করতে একটু সময় লাগবে। তাছাড়া আমি নতুন, আমি যথেষ্ট পরিমাণে কাজ বুঝেই করেছি। যদি তাড়াতাড়ি করতে যেতাম তাহলে যদি ভুল হতো তাহলে আবার করতে হতো। আমি আমার কাজ আদায় করতে পারিনি, আর আপনাকে দিয়ে কি হবে? আপনাকে দিয়েই তো মনে হয় না যে কোম্পানির 1 টাকা লাভ হবে। এটা কিন্তু লাস্ট ওয়ার্নিং। এরপর থেকে যেভাবে কাজ দিব ঠিক সেভাবেই কাজ আদায় করব। আমি এর থেকে যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে কিন্তু আপনার চাকরি কি করে থাকে সেটাই আমি দেখব। নীলা এইভাবে রাগারাগি করে কথা বলছিল দেখে তখনই তার বাবা হঠাৎ করে নীলার কেবিনে প্রবেশ করলো। নীলার কেবিনে প্রবেশ করার পরে তখন নীলাকে দেখলো এইভাবে রাগান্বিত অবস্থায়, আর তখন নীলা তার বাবাকে বলতে লাগলো, বাবা, তুমি সব কাদেরকে চাকরি দিয়েছো যারা কোনো কাজই পারে না? ওই ফাইলের মধ্যে না হলেও প্রায় 100 জায়গায় ভুল আছে। আমি যদি চেক করতে চাই তারপর আবার এই কাজটা দিয়েছিলাম 10টায়, আর এখন বাজে বিকাল 3টা। এতক্ষণ লাগে কাজটা কমপ্লিট করতে? ম্যাম, আমার ফাইলের মধ্যে কোনো ভুল নেই। আমি ম্যানেজার স্যারকে চেক করিয়ে তারপর এনেছি। ম্যাম, আমি নতুন, তার জন্যই তো একটু সময় লাগছে আমার। নীলামা, শুধু শুধু এমন রাগ দেখাচ্ছিস? ওরা নতুন, ওদের কাজ বুঝতে একটু সময় লাগবে। রাফি, তুমি গিয়ে তোমার কাজ করো। ফখরুল সাহেবের কথায় রাফি তার নিজের কাজ করতে চলে গেল। আর রাফি তার নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল। আর এভাবেই বেশ সময়টা পার হলো। অফিসের সময় শেষ হয়ে যাওয়ার পরে রাফি যখনই বের হতে যাবে তখনই নীলা এসে তাকে একটা ফাইল ধরিয়ে দেয়। আর ফাইল ধরিয়ে দেওয়ার পরে তখন বলতে লাগলো, এই ফাইল কমপ্লিট করে তারপরে বাসে যাবেন। এই ফাইল কমপ্লিট না করা পর্যন্ত আপনি বাসে যেতে পারবেন না। আমি আমার কেবিনে আসি, ফাইলটা শেষ করে আমার কাছে নিয়ে আসবেন। কিন্তু ম্যাম, এখন তো অফিসের সময় শেষ। আমি না হয় কালকে কাজটা কমপ্লিট করে দেব, না হলে বাসায় নিয়ে যাই। বাসায় গিয়ে ফাইলটা কমপ্লিট করে কালকে সকালবেলা এসে আপনাকে দেব। কোনো প্রয়োজন নেই। এই ফাইলটা ইমার্জেন্সির পরে আপনি আমার সঙ্গে একটা জায়গায় যাবেন, মিটিং রয়েছে। আপনাকে যেটা বলেছি সেটা করুন। রাফি আর কোনো কথা বলল না। রাফি তার নিজের জায়গায় বসে কাজ করতে শুরু করলো, কারণ ম্যাডাম যেটা বলেছে সেটা তার করাই লাগবে। চাকরি বলে কথা, রাফি তার নিজের কাজ করতে লাগলো। অবশেষে 1.5 ঘন্টার মধ্যে কাজটা শেষ করে কেবিনে আসার পরে দেখতে পারলো ম্যাডাম ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, হয়তো বিজনেসের মিটিং এর জন্য। রাফি ফাইলটা জমা দেওয়ার পরে তখন নীলা কলটা কেটে দিয়ে রাফিকে বলতে লাগলো, এক্ষুনি তাড়াতাড়ি করে ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন। আর আজকে নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হবে, আর এটা সম্পূর্ণ ড্রাইভার। ভাইয়ারকে কিভাবে এই প্রোডাক্টের সম্পর্কে বোঝাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যদি এই ভাইয়ার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আপনার খবর আছে। রাফি নীলার মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে গেল, কারণ তার তো প্রেজেন্টেশন দেওয়ার মতো কোনো কিছুই নেই। সে কখনো কারোর সামনে দাঁড়িয়ে কথা পর্যন্ত বলেনি। এই ফার্স্ট টাইম তার মনের মধ্যে ভয় কাজ করছে। আর তারপর তাড়াতাড়ি করে ড্রাইভারকে বলল গাড়ি বের করার জন্য। আর কিছুক্ষণ পরে ম্যাডাম এসে গাড়িতে উঠল আর রাফির সামনে বসে পড়ল। রাফির সামনে বসে চিন্তা করছিল কিভাবে কি বলবে। আর তখনই ফাইলটা বারবার উলটপালট করে দেখছিল কিছু একটা জানার জন্য। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো।
আর রেস্টুরেন্টের সামনে গাড়ি থামার পরে নীলার দরজা খুলে দেওয়ার পরে নীলা আগে ভেতরে চলে যায় আর ড্রাইভারকে বলল গাড়ি পার্ক করে রাখার জন্য। রাফি তখন ভেতরে চলে আসে। ভেতরে আসার পরে রাফি ওদের সঙ্গে হাই হ্যালো করে বসে পড়ল। আর তখন নীলা ওদের সঙ্গে কথা বলতে লাগলো। আমাদের প্রোডাক্ট এটা বাজারে আসলে অনেক বেশি লাভবান হবে, আর এই প্রোডাক্টের চাহিদা এখন অনেক। আর আপনারা যদি এই প্রোডাক্টের পাশে থাকেন, আমাদের কোম্পানির সঙ্গে ডিল করেন, তাহলে ভালোই হবে। ম্যাডাম, আপনার তো এই প্রোডাক্টের ব্যাপারে অনেক বলেছেন, অনেক বিজ্ঞাপন দিয়েছি, তাই এই প্রোডাক্টের আসল কাজটা কি সেটা কি বলবেন আমাদেরকে? আর এই প্রোডাক্ট দিয়ে বাজারে আসলে লাভবান হবে, কিন্তু এটা গ্যারেন্টি কে দিবে? যদি এই প্রোডাক্ট বাজারে না চলে তখন পুরো লস খাবার কে করবে? আমরা তো আমাদের টাকা নিয়ে যাব, বলে দিলাম আগেই। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন। আমার মনে হয় এই প্রোডাক্ট আমাদের কোম্পানি থেকে ভালোই চলবে। আপনারা যদি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনারাও লাভবান হবেন। আর এখন গ্রীষ্মকাল, তাই প্রচণ্ড গরম। আমাদের এই গ্লুকোজ ডি প্রোডাক্টটি খুবই ভালো চলবে। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ফ্লেভার যুক্ত নয়, তাই সহজেই মানুষ এটা গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে আমরা ডিলে সাইন করতে রাজি আছি। এখানে পুরো ইন্টারেস্ট আমরা করব, আপনারা প্রোডাক্ট বাজারে আনবেন। তারপরে বাকি কথা নীলা বলতে লাগলো। আর নীলা এবং বাকি সবাই ওরা বিজনেস নিয়ে আলোচনা করছিল। আর এইভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। আর এদিকে নীলা বেশ কিছুটা খুশি হয়েছে রাফির কথা বুঝিয়ে দেওয়ার জন্য। রাফি আরো অনেক কথা বললো ওদের সঙ্গে, প্রোডাক্টের সম্পর্কে ভালোভাবে আইডিয়া দিচ্ছে। কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরে রাফি এবং নীলা দুজনেই রেস্টুরেন্ট থেকে বের হলো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে নীলাকে গাড়িতে উঠিয়ে দিয়ে রাফি তার বাসায় চলে আসলো। রাফি তার বাসায় আসার পরে তখন সোহান জিজ্ঞেস করতে লাগলো, কিরে, তোর আসতে এত সময় লাগলো কেন? রাত 8টা বেজে গেছে আর এখন তুই এখানে এসেছিস? ছুটি তো হয়েছে সেই 5টায়, এতক্ষণ কি করলি? আর বলিস না, ম্যাডামের সঙ্গে একটা মিটিংয়ে গিয়েছিলাম, আর একটা ফাইল কমপ্লিট করে তারপরে মিটিংয়ে যেতে হয়েছে। তার জন্য এত দেরি হলো। বুঝতে পারছি না ম্যাডাম কেন আমার পেছনেই পড়ে আছে। ভেবেছিলাম আজকে অফিসের প্রথম দিন, তাড়াতাড়ি ছুটি হবে, সেখানে কিনা আজকেই দেরি হলো আমার। কিছু করার নেই বস, হয়তো ম্যাডাম তোকে মনে মনে ভালোবেসে ফেলেছে, তার জন্যই তোকে এত প্যারা দিচ্ছি। দোস্ত, যাই কিছু বলিস না কেন, এই কথাটা বলিস না। কারণ কোথায় ম্যাডাম আর কোথায় আমি? একটা এতিম ছেলেকে কি ভালোবাসবে? এটা কখনোই না। ভালোবাসা কখনো এসব কিছু দেখে হয় না, ভালোবাসা মন থেকে হয়। তুই দেখবি তোর কপালে যদি থাকে তাহলে উনি তোর জীবন সঙ্গী হবে। দেখা যাক কি হয়। তবে এটা ঠিক যে ম্যাডামকে আমার অনেক পছন্দ হয়েছে। ম্যাডাম দেখতে অনেক সুন্দর। ঠিক এরকম একটা মানুষই আমি আমার লাইফে চেয়েছিলাম, যার জন্য আজ পর্যন্ত আমি প্রেম করিনি। দেখা যাক কি হয়। আচ্ছা ভাই, এখন অনেক রাত হয়েছে, আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, এমনিতেই আমার ঘুম কম হয়। তারপর তাড়াতাড়ি করে রাফি এবং সোহান দুজনেই ঘুমিয়ে পড়লো। সকালবেলা দুজনে আবার রেডি হয়ে অফিসে চলে আসলো। আর এদিকে রাফির অফিস টাইম মোটামুটি ভালোই চলছিল, কিন্তু এদিকে নীলার ঝাড়ি খেয়ে রাফির অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। দিন যতই যাচ্ছে যতই নীলার আরো প্যারা বেশি দিচ্ছে। একদিন লাঞ্চের বেলা রাফি এবং সোহান খাবার খাচ্ছিল, আর তখনই অফিসের কলিগ তিশা এসে তাদের পাশে বসলো আর রাফির সঙ্গে কথা বলতে লাগলো। আর এদিকে নীলা বিষয়টা খুব ভালোভাবেই লক্ষ্য করছিল সিসি ক্যামেরায়। আর নীলা তখন মনে মনে বলতে লাগলো, শালা সাহস কত বড়, শালা অন্য কারোর সঙ্গে কথা বলে, শালা কি এত প্যারা দেই, তবুও শালা হার মানে না আমার কাছে। একবারও বলে না যে ম্যাডাম আমাকে এত কেন কাজ দিচ্ছেন, এবার আমাকে ক্ষমা করুন। যাই কিছু বলি না কেন সব কিছু সহ্য করে তারপর আবার এখন মেয়ের সঙ্গে কথা বলছি। কিন্তু ও মেয়ের সঙ্গে কথা বললে আমার কি? তাহলে কি আমি তাকে ভালোবেসে ফেলেছি? না, এটা কি করে হতে পারে? ও তো আমার অফিসের একজন এমপ্লয়ার। না, আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। এইদিকে নীলা অনেক বেশি রেগে যায় রাফির উপর। রাফির মেয়েদের সঙ্গে কেন কথা বলছে এটা নীলা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আর রাফির লাঞ্চের সময় তার জায়গায় বসে কাজ করছিল, আর তখনই পিয়নকে দিয়ে খবর পাঠালো রাফিকে ডাকছে। রাফি তাড়াতাড়ি করে একটা ফাইল নিয়ে নীলার কেবিনে চলে আসলো। আর কেবিনে আসার পরে তখন নীলা বলতে লাগলো, আপনার সাহস কি করে হয় এভাবে মেয়েদের সঙ্গে কথা বলার? আমি না আপনাকে নিষেধ করেছিলাম, লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনি অফিস টাইমে কারোর সঙ্গে কথা বলবেন না। আপনি তবুও কথা বলছেন কেন? এদিকে কাজে ফাঁকি দেন, আবার এদিকে মেয়েদের সঙ্গে গল্প করেন।
ওদের সঙ্গে প্রেম করবেন অফিসে বসে? এসব কিছু তো আমি সহ্য করব না। ম্যাম, আপনি কি বলছেন আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমি কোথায় মেয়েদের সঙ্গে কথা বললাম? আমি তো লাঞ্চের পরে কাজেই মনোযোগ দিয়েছিলাম। আপনি ডাকলেন তারপর আসলাম। নীলা তখন আর কোনো কিছু না বলে রাফিকে একটা থাপ্পড় মারলো। রাফি থাপ্পড় খেয়ে অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে আছে। আর নীলা তখন এগিয়ে এসে রাফির কলার চেপে ধরে বলতে লাগলো, আমি বলেছিলাম তুই কারোর সঙ্গে কোনো কথা বলবি না, তার মানে কথা বলবি না। আমার কথা শেষ কথা। আর যদি কোনোদিন কথা বলতে দেখি তাহলে ওর খবর আছে, বলে দিলাম। রাফি অনেকটা ভয় পেয়ে যায় নীলার এরকম ব্যবহারে, কারণ নীলা কখনো এরকম ব্যবহার রাফি কখনোই দেখেনি। তাড়াতাড়ি করে তার জায়গায় চলে আসলো। তার জায়গায় এসে ভাবতে লাগলো কিভাবে কি হয়ে গেল। সে মেয়েদের সঙ্গে কথা বললে নীলার এত কেন জ্বলে। রাফি তার নিজের জায়গায় আর কোনো কিছু না ভেবেই কাজ করতে শুরু করলো। আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর এভাবে বেশ অনেক দিন কেটে যায়। রাফির সঙ্গে তৃষার কিছুটা ভাব, অথচ রাফির এদিকে কোনো মনোযোগ নেই। রাফি শুধুমাত্র বন্ধুর মতোই মনে করে। এদিকে তৃষা আজকে অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার জন্য রাফিকে নিয়ে পার্কে চলে আসলো। রাফি আসতে চাচ্ছিল না, কিন্তু তৃষা জোর করেই তাকে পার্কে নিয়ে আসলো। পার্কে নিয়ে আসার পরে তৃষা বলতে লাগলো, কেন যে তোমার সঙ্গে এত ম্যাডাম ঝগড়া করে আমি সেটাই বুঝতে পারি না। আচ্ছা, এসব কথা বাদ দাও। এখন তোমাকে যে কারণে এখানে নিয়ে এসেছে, আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আরে, তুমি এরকম করে কথা বলছো কেন? যা বলার সরাসরি বলো। এরকম লুকোচুরি করে কথা বলাটা আমি একদম পছন্দ করি না। যা বলার সরাসরি বলবে। আসলে রাফি, কিভাবে যে কথাটা বলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার কথাবার্তা, তোমার সব কিছু দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। সরি, আসলে তোমাকে ফিরিয়ে দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। তবে বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। সে যদি আমার না হয় তবু আমার কোনো দুঃখ নেই। তবে আমি তাকে একতরফা ভালোবেসে যাব। তুমি আমার খুব ভালো বন্ধু। আমি তোমাকে এই পর্যন্ত বন্ধুর মতোই মনে করেছি। বন্ধুর চেয়ে এর চেয়ে বেশি কিছু মনে করিনি আমি। প্লিজ তুমি আমাকে মেনে নাও। আমি সত্যি বলছি, আমি তোমার কাছে কোনো কিছুই চাই না। আমি তোমার সব কিছু জেনেই তোমাকে ভালোবেসেছি। তোমার কোনো কিছুর প্রয়োজন নেই। প্লিজ এসব নিয়ে আর কোনো কথা বলবে না। আমি চাই না যে এসব বিষয়ে আমি আর কোনো কথা বলি। তুমি আমার একমাত্র বন্ধু, এর চেয়ে বেশি কিছু তোমাকে নিয়ে ভাবতে পারবো না। তুমি আমাকে শুধুমাত্র বন্ধুই ভাববে, এর চেয়ে বেশি কিছু আমাকে নিয়ে ভেবো না। আমি অন্য কাউকে ভালোবাসি কেন তুমি এটা বুঝতে পারছো না? জোর করে কখনো ভালোবাসাটা হয় না, সবকিছু হলেও। দেখো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে কাউকে হতে দিব না। কে সেই মেয়ে যার কারণে তুমি আমাকে রিজেক্ট করে দিচ্ছ? কে সেই মেয়ে সেটা তোমার কোনো জানার প্রয়োজন নেই। আমি চাই না যে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তুমি কোনো কথা বলো। আমাকে আমার মতো করে থাকতে দাও। এরপর যদি তুমি এসব বিষয় নিয়ে কথা বলো তাহলে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব রাখা যাবে না। প্লিজ তুমি একটু কথাটা বুঝতে চেষ্টা করো। আমি সত্যি অনেক বেশি তোমাকে ভালোবাসি। তোমাকে নিয়ে আমি প্রতি রাতে স্বপ্ন দেখি। আমি তোমার কাছে কোনো কিছুই চাই না। তুমি আমাকে যেভাবে রাখবে আমি তোমার কাছে সেভাবেই থাকতে রাজি আছি। আমার কোনো অসুবিধা হবে না। তিশা, আমি তোমাকে বোঝাতে পারছি না প্লিজ। তুমি বুঝতে পারছো না কেন জোর করে কখনো ভালোবাসাটা হয় না। সব কিছু হলেও আর তোমাকে আমি আজ পর্যন্ত বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করিনি। বারবার কেন একই কথা বলছো আমাকে? রাফি কিছুটা রেগে গিয়ে তৃষাকে একটা থাপ্পড় মারলো। আর তৃষাকে থাপ্পড় মারার পরে রাফি তখন হেঁটে সোজা ম্যাচে চলে আসলো। আর এদিকে নীলা পার্কে এসেছিল অফিসের পরে। আর তৃষা যখন রাফিকে প্রপোজ করছিল তখন এটা নীলা ভালোভাবেই শুনে নেয়। আর সব কথা না শুনেই সে গাড়িতে করে চলে যায়। আর এদিকে বাসায় এসে রাফি শুয়েছিল। আর তখনই হঠাৎ করে রাফির মোবাইলটা বেজে উঠল। রাফি ফোনটা বের করে দেখে ড্রাইভার কল দিয়েছে। আর তখন বলতে লাগলো, স্যার, ম্যাডাম এখন এই জায়গায় ড্রিঙ্কস করছে। ম্যাডামের অবস্থা তেমন একটা ভালো না। আমার কাছে শুধু নাম্বার আছে, আর আপনি তো ম্যাডামের সঙ্গে থাকেন, তার জন্য আপনাকে কল দিলাম।
আপনি একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়। রাফি কল কেটে দেয়। রাফি কল কেটে দেওয়ার পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে সেই জায়গায় চলে আসলো। আর এসে নাইট ক্লাবের ভেতরে যাওয়ার পরে দেখতে পারলো নীলা ড্রিঙ্কস করছে না। অন্য একটা ছেলে তাকে রুমে নিয়ে যাওয়ার ধান্দা করছে। নীলার কোনো হুঁশ নেই। রাফি ওখানে যাওয়ার পরে ছেলেটাকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আর মারতে মারতে পুরো রক্ত বের করে ফেললো। রাফি নীলাকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। আর ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে। রাফি নীলার বাসার সামনে এসে নেমে যায়। বাসার সবাই ঘুমিয়ে গেছে, তাই কেউ দেখতে পায়নি। রাফি তাড়াতাড়ি করে নীলাকে তার রুমের ভেতরে নিয়ে আসলো। রুমের ভেতরে নিয়ে আসার পরে যখনই নীলাকে শুইয়ে দিল, তখনই নীলা রাফির গলা জড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? তুমি কেন অন্য মেয়েকে ভালোবাসবে? তুমি জানো না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আজকে আমাকে এত আদর করবে যে আমি যেন এগুলো ভুলতে না পারি। ম্যাম, আপনি এসব কি বলছেন? আপনি এখানে শুয়ে থাকেন, না হলে আন্টি আঙ্কেল উঠে পড়বে। এখন আপনার এই সমস্যা হবে। আমি বাসায় গেলাম। আজকে তুমি কোথাও যাবে না। আজকে আমি কারো বাধাও শুনবো না। আজকে আমাকে আদর করতে হবে, মানে আদর করতে হবে। আমি এটা ছাড়া আর কোনো কিছু চাই না তোমার কাছ থেকে। এত ভালোবাসি তোমাকে, আর আজকে কাছে পেলাম, আজকে আমাকে দূরে সরে দিচ্ছ। রাফি জোর করে নীলাকে ছাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। আর রুম থেকে বের হয়ে যাওয়ার পরে রাফি সোজা চলে আসলো তার বাসায়। বাসায় আসার পরে সে ভাবতে লাগলো, নীলা কি তাকে সত্যি ভালোবাসে, নাকি শুধু শুধু মাতলামি করে এসব কথা বলছে। হঠাৎ করে নীলা এসব কেন করতে গেল? এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে গেল। এদিকে তৃষার খুব ভালো করে জানতে পারলো রাফি আসলে নীলাকে পছন্দ করে, নীলাকেই ভালোবাসে। আর এদিকে তৃষা ভাবতে লাগলো নীলার কি করে ক্ষতি করা যায়। একদিন নীলা তার অফিস শেষ করে বাসায় ফিরছিল। অফিসে কাজ থাকায় তাই অনেক বেশি দেরি হয়ে গেছে। নীলা নিরিবিলি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই রাস্তার মাঝে কাঠের পাত্র চলে আসলো। আর নীলা তাড়াতাড়ি করে গাড়ি ব্রেক করলো। আর তখনই কয়েকটা ছেলে এসে নীলার গাড়িটাকে ঘিরে ফেললো। নীলা কোনো কিছু বুঝে ওঠার আগেই নীলাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ওদের সাথে করে নিয়ে যায়। তারপর এদিকে তৃষা রং নাম্বারে রাফিকে কল দেয়। রাফিকে কল দেওয়ার পরে তখন বলতে লাগলো, কিরে, তুই নাকি অনেক বেশি বড় হয়ে গেছিস। শুধু কি তোর কথা ভাবলে হবে? একটু তো তোর মনের মানুষের দিকেও তাকাতে হবে। তোর মনের মানুষটা যে কষ্ট পাচ্ছে। কি ব্যাপার? আপনি কে? আর কি বলছেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কি মনের মানুষকে কষ্ট পাচ্ছে? আমাকে তুই চিনবি না, আর আমার খোঁজ করেও কোনো লাভ হবে না। তোর তো নীলা এখন আমার কাছে প্রতিদিন পেতে চাস, তাহলে এখনই 5 লাখ টাকা নিয়ে এই জায়গায় চলে আয়। টাকা না নিয়ে আসতে কিন্তু মিলাতে পারবি না, শুধু নীলার পরিত্যক্ত দেহটা পাবি। এই বলে তৃষা কল কেটে দিল। তৃষা কল কেটে দেওয়ার পরে রাফি ভাবতে লাগলো হঠাৎ করে কি এমন হয়ে গেল যে নীলাকে ওরা কিডন্যাপ করে নিয়েছে। আর এমন কে আছে যে কিনা নীলার আর রাফির সম্পর্কটা ভালোভাবে জানে? কিন্তু এমন তো কেউ নেই যে রাফি নীলাকে ভালোবাসে। আর নীলার কোনো কিছু হয়ে গেলে রাফি অবশ্যই যাবে। রাফির মাথায় কোনো কিছুই আসছে না। সে কি করবে? তার এখন 5 লাখ টাকা কিভাবে নিয়ে যাবে? রাফি সিদ্ধান্ত নিল তার বাবা মাকে জানাবে, কিন্তু তার মা বাবাকে জানালে সে তো আরো অনেক বেশি টেনশন করবে। আর এদিকে না জানালেও যদি ওরা নীলার কোনো ক্ষতি করে দেয়, রাফি তখন মনে মনে সিদ্ধান্ত নেয় সে একাই যাবে নীলাকে উদ্ধার করতে। আর সেই অনুযায়ী সে রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে আসে সেই জায়গায়। হাতে একটা ব্যাগ নিয়ে এসেছে, যেন ওরা বুঝতে পারে এটার মধ্যে টাকা আছে। তখনই একটা ছেলে নীলাকে মাথায় পিস্তল ধরে এইদিকে নিয়ে আসে। আর নীলা রাফিকে দেখে বলতে লাগলো, রাফি প্লিজ, তুমি আমাকে বাঁচাও। ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, ওরা আমাকে মেরে ফেলবে। প্লিজ রাফি, আমাকে বাঁচাও। কি রে, তোদের কথা মতো আমি টাকা নিয়ে এসেছি, এবার নীলাকে ছেড়ে দে, না হলে কিন্তু একটাও জীবিত ফেরত যেতে পারবি না। তো আগে টাকা দেখা, তারপর নীলাকে ছেড়ে দিব। আর টাকার ব্যাগটা আমাদের সামনে দেখা, না হলে তোর নীলাকে এখানেই মেরে ফেলবো। রাফি তখন বাইকটা বের করে টাকাটা দেখায়। আর টাকাটা দেখানোর পরেই তখন ওদের একজন টাকাটা নেওয়ার জন্য এদিকে চলে আসলো। আর এদিকে আসার পরেই ওদের হাত থেকে একটা পিস্তল নিয়ে নীলাকে যে পিস্তল ধরে রেখেছিল তাকে গুলি করে দেয়। গুলি করে দেওয়ার পরে তখন দৌড়ে নীলার
রাফির পেছনে চলে আসে। আর এদিকে রাফি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ল। গাড়িতে উঠে পড়ার পরে রাফি সবাইকে গুলি করছে, আর এদিকে নীলা গাড়ি চালাচ্ছে। আর ওখান থেকে রাফি নীলা চলে আসলো। রাফি নীলাকে নীলার বাসার সামনে নামিয়ে দিল। বাসার সামনে নামিয়ে দেওয়ার পরে তখন নীলা রাফিকে বলতে লাগলো, আসলে তোমাকে কি বলে ধন্যবাদ দিব সেটা আসলে আমি মুখের ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি আমার জীবন বাঁচিয়ে দিয়েছো, আর এতদিন যা কিছু করেছি তার জন্য আমি সত্যি অনুতপ্ত। না ম্যাম, সমস্যা নেই। আপনি আমার মালিক, আর আপনি আমাদের সঙ্গে এরকম করতেই পারেন। আমরা তো ভুল করবই, আর আপনি সেগুলো আমাদেরকে শুধরে দেবেন, এটাই তো নিয়ম। আমি কোনো কিছু মনে করিনি কখনো, আর মনে করব না। রাফি আর কোনো কিছু না বলে রাতে একটা রিক্সা নিয়ে সে তার মেসে চলে আসলো। তারপর ঘুমিয়ে পড়লো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সরাসরি অফিসের জন্য রেডি হয়ে নেয় আর অফিসে চলে আসলো। অফিসে এসে সে তার জায়গায় কাজ করতে শুরু করলো। আর এদিকে নীলা অফিসে এসেছে আজকে কালো শাড়ি পরে, দেখতে অনেক সুন্দর লাগছে। এদিকে রাফি তার জায়গায় খুবই মনোযোগ দিয়ে কাজ করছিল। আর হঠাৎ করেই পিয়ন এসে বলতে লাগলো রাফিকে তৃষা খুবই ইমার্জেন্সি ডাকছে। রাফি আর কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে চলে আসলো তৃষার কাছে। এসে দেখলো তৃষা নেই। আর এদিকে ওয়াশরুম থেকে রাফিকে একটা ডাক দিল, হয়তো কোনো বিপদে পড়েছে, না হলে কোনো কিছু হয়েছে, তার জন্যই এইভাবে ডাকছে। আর ওয়াশরুমের কাছাকাছি গিয়ে দেখতে পারলো তৃষা বমি করছিল। আর তখন রাফি জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার কি হয়েছে? আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। তৃষা তখন উঠে এসে রাফিকে ঝাপটে ধরলো। আর এমন ভাবে ঝাপটে ধরে আছে মনে হচ্ছে রাফি তাকে নষ্ট করতে চেষ্টা করছে। রাফি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বারবার জিজ্ঞেস করছে, তৃষা কেন এমন করছো? কিন্তু তৃষা কোনো কিছু বলছে না। আর তৃষা চিৎকার দিয়ে সবাইকে ডাকতে শুরু করলো। আর এদিকে সবাই চলে আসলো, নীলা সহ সোহান সকলে চলে আসলো। সকলে আসার পরে তখন নীলা এইসব দেখে ঠাস করে একটা থাপ্পড় মারলো রাফিকে। রাফিকে থাপ্পড় মারার পরে নীলা তখন বলতে লাগলো, ছি, আমি তোমাকে এতটা বিশ্বাস করেছিলাম, আর তুই এই বিশ্বাসে এই প্রতিদান দিলি? তোকে আমি ভালোবেসে ভুল করেছিলাম, আর আজকে সে মাসুল দিতে হলো। তোর মধ্যে যে এরকম একটা মানুষ থাকবে এটা সত্যি আমি ভেবে দেখিনি। আসলে গরিবরা কখনো ভালোবাসতে পারে না, গরিবরা আসলে সবসময় সুযোগ খোঁজে, আর এটাই তুই আজকে প্রমাণ করলি। তোর কাছ থেকে এটা আশা করতে পারিনি। তোকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুই সেটা আর রাখলি না। বিশ্বাস করেন ম্যাডাম, আমার এসবের মধ্যে কোনো হাত নেই। তিশা নিজে থেকে আমার সঙ্গে এরকম করেছে। তিশা আমাকে ডেকেছিল ওয়াশরুমে, ভেবেছিলাম ও অসুস্থ, ওকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, আর যার জন্য আমি এখানে এসেছিলাম। বিশ্বাস করুন, আমার এসবের প্রতি কোনো ইচ্ছা নেই। আমি শুধুমাত্র বন্ধুই মনে করতাম, আর শেষে কিনা তিশা আমার সঙ্গে এরকমটা করলো। তিশা, আমি তোমার কাছ থেকে এরকম কিছু আশা করতে পারিনি। ম্যাডাম, আপনি জানেন রাফি আমাকে অনেক দিন ধরেই তাকিয়ে থাকতো, আর শেষে কিনা আমাকে সুযোগ প্রেম আমার সঙ্গে এসব কিছু করেছে। আমার অনেক টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি দেখে আমাকে এসব করতে চেয়েছে। ম্যাডাম বিশ্বাস করুন, আমি এসব কোনো কিছুই করিনি। আসলে তিশা আমাকে ভালোবাসে, আর আমি তিশার ভালোবাসা মেনে নিয়ে নিজেকে আমার সঙ্গে এরকমটা করেছেন। তিশা প্লিজ, তুমি আমার লাইফটা এভাবে নষ্ট করে দিও না সবার সামনে, সত্যিটা বলো। ম্যাডাম, কেউ কি তার নিজের ইজ্জত নিয়ে এভাবে মিথ্যা কথা বলতে পারে? রাফি আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল, আর কেউ কি তার এসব নিয়ে মিথ্যা কথা কখনো বলতে পারে? রাফির চরিত্র অনেক খারাপ, এর আগেও আমাকে অনেকবার অ্যাটাক করেছে, কিন্তু আমি আমার বুদ্ধির জোরে বেঁচে গিয়েছিলাম। আমাকে আর কোনো কিছু বলতে হবে না, আমি তোকে এখনই পুলিশের হাতে তুলে দিচ্ছি। এরকম ধর্ষকের বাইরে থাকার কোনো অধিকার নেই। তবে আমি ভালোবেসে ফেলেছিলাম, আর তুই সেই ভালোবাসার মর্যাদা দিলি না। শেষ পর্যন্ত তুই এরকম কিছু একটা বের হবি, এটা সত্যি আমি কখনোই কল্পনা করিনি। আমার ভালোবাসাটাকে গলা টিপে হত্যা করলি তুই। আসলে তোদের দ্বারা এগুলোই সম্ভব, তোদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব না। আসলে তোদের তো জন্মের কোনো ঠিক নেই, তুই তো এসব করবি। রাফি নীলাকে আরো অনেকভাবে বোঝাতে শুরু করলো। আর অফিসে সবাই তাকে দেখে ছোট করে কথা বলতে লাগলো। আর রাফির আর কোনো কথা বললো না। রাফি মাথা নিচু করে কান্না করতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়িটা চলে আসলো। পুলিশের গাড়ি আসার পরে রাফিকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। আর এইদিকে নীলা
রাগে পুলিশকে বলে দেয় ইচ্ছে মতো পেটানোর জন্য। আর এদিকে রাফিকে জেলে নিয়ে যাওয়ার পরে ওসি সাহেব জিজ্ঞেস করলো, বল তুই কেন তৃষাকে নষ্ট করতে চেয়েছিলে? অফিসের মধ্যে চাকরি করবি আর অফিসে বসে এরকম কাজ করবে? তুই কি মনে করেছিস দেশে আইন বলতে কোনো কিছু নেই? তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে। তাড়াতাড়ি স্বীকার কর, তাহলে কিছুটা শাস্তি কম পাবি। স্যার, আপনি যদি আমাকে মেরে ফেলেন মরার আগ পর্যন্ত আমি এটা বলবো যে আমি তাকে ধর্ষণ করতে চাইনি। এসবের প্রতি আমার কোনো ইচ্ছা নেই। ও নিজে থেকে আমার সঙ্গে এরকম কিছু করেছে। কেউ কি তার নিজের সতীত্ব নিয়ে এরকম কিছু করতে পারে? তুই কি আমাকে বোকা পেয়েছিস? তুই যদি এসব না করতে যেতি তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। আর আজকে তোদের মতো ছেলেদের জন্যই মেয়েরা আজকে অসহায়। স্যার, বিশ্বাস করুন, এসবের মধ্যে আমার কোনো হাত নেই। ও নিজে থেকে এসব কিছু করেছে। স্যার, আপনি আমাকে যদি মেরে ফেলেন মারতে মারতে, তবুও স্যার আমার মুখ থেকে এটাই শুনতে পাবেন আমি এটা করিনি। ওসি সাহেব আর কোনো কিছু বললো না। ওসি সাহেব রাফিকে ইচ্ছে মতো পেটাতে শুরু করলো, কিন্তু পেটাতে পেটাতে আধ মরা করে ফেললো, কিন্তু ওর মুখ দিয়ে হ্যাঁ কথা বের করতে পারলো না। ওসি সাহেবের কাছে সকালবেলা নীলা চলে আসলো। আর নীলা আসার পরে তখন ওসি সাহেবকে জিজ্ঞেস করতে লাগলো ও স্বীকার করেছে কিনা। আর তখন ওসি বলতে লাগলো, ম্যাডাম দেখুন, আমরা সবসময় চোর, বাটপার, ধর্ষক এইসব নিয়েই পড়ে থাকি। কে কেমন সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি। আমার কেন জানি মনে হচ্ছে আপনার কোথাও না কোথাও ভুল হচ্ছে। ছেলেটা এসব করেনি। আপনি কি বলছেন এসব? আপনি জানেন ও একটা মেয়েকে ধর্ষণ করতে চেয়েছিল, আর আপনি যে কিভাবে ছেড়ে দিচ্ছেন। আর সবাই তো আর এক না, তাই না? ও স্বীকার করে নেয়নি তো কি হয়েছে? আর নিজেই বলেছি ও এটা করেছে। আরে আমি নিজে দিয়ে গিয়ে দেখেছি যে আপনি ধরে তিশাকে নষ্ট করতে চেয়েছে। দেখুন ম্যাম, আমরা অনেক সময় দু চোখ দিয়ে যা দেখি, দু চোখ দিয়ে দেখার মধ্য থেকেও কিছু কিছু ভুল হয়ে থাকে। আমরা যা দেখি তা সত্যি, কিন্তু এই সব কিছু দেখার মাঝেও অনেক কিছু লুকিয়ে থাকে যেটা আমরা দু চোখে দেখতে পাই না, কিন্তু সেটা আসলেই ঘটে। বুঝতে পারছেন কি আমার কথা? সরি সাহেব, আপনার কথাটা আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয় সে এটা করেছে। ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি। ওই মানুষটা এরকম বের হবে আমি সত্যি কল্পনা করিনি। আচ্ছা ভালো কথা, আপনার অফিসের সিসি ক্যামেরা তো আছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজটা চাই। আমরা কোনো পক্ষ হয়ে কাজ করি না, যেটা সত্যি সেটাই সবার সামনে আনার চেষ্টা করি। আর এই কারণেই আমাদেরকে সরকার থেকে বেতন দেওয়া হয়। আপনি আমাকে সিসি ক্যামেরার ফুটেজটা দিবেন। ওয়াশরুমের সামনে একটা সিসি ক্যামেরা আছে, তবে সেটা তেমন একটা ভালো নয় ভেবেছিলাম। কয়েকদিন পরে পাল্টাবো। অনেক সময় ওয়াশরুমে গিয়ে সিগারেট খাই, আর এই কারণে সিসি ক্যামেরাটা লাগানো হয়েছিল, মানে ওয়াশরুমের ভেতরে কে যায় সেটা দেখার জন্য। আর ঘটনা তো ঘটেছিল ওয়াশরুমের সামনেই। ভালো কথা, আমি এখন আপনাকে পাঠাচ্ছি। আপনাকে যেতে হবে না, আপনি অফিসে ফোন করে দিন, ম্যানেজার আপনাকে পাঠিয়ে দিবে। আপনাকে নিয়ে আমি সিসি ক্যামেরা চেক করব, না হলে তো আপনি বিশ্বাস করবেন না। নীলা তখন ফোন করে ম্যানেজার সাহেবকে বলল সিসি ক্যামেরার ফুটেজটা তাড়াতাড়ি করে ওসি সাহেবের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আর এদিকে ওসি সাহেব সিসি ক্যামেরার ফুটেজ পেয়ে নীলার সামনে ওপেন করলো। আর নীলার সামনে দেখতে পারলো রাফি ওয়াশরুমের সামনে এসে জিজ্ঞেস করছে ভয়েস রেকর্ড সহ। আর তৃষাই প্রথমে রাফির উপর ঝাঁপিয়ে পড়েছে। এই সব কিছু দেখার পর ওসি সাহেব এবং নীলা কোনো কিছুই বলতে পারলো না। আর ওসি সাহেব তাড়াতাড়ি করে বলতো রাফিকে নিয়ে আসার জন্য। এদিকে রাফিকে নিয়ে আসা হলো। রাফি ঠিক মতো দাঁড়াতে পারছে না। রাফি দাঁড়াতে না পেরে ওখানেই শুয়ে পড়লো, কারণ তার পায়ের মধ্যে অনেক মারা হয়েছে, পায়ের হাড্ডি ভেঙে গেছে। আর তখনই সোহান চলে আসলো। সোহান আসার পরে তখন বলতে লাগলো, ম্যাডাম, আমরা সত্যি লজ্জিত। আপনি আমাদের অফিসের ম্যাডাম, আর আমরা আপনার অফিসের থেকেই চাকরি করি। আপনি সত্যিটা জেনেও ঠিক এমনটা করলেন। তখন যদি এই সিসি ক্যামেরার ফটোটা স্যারকে দেখাতেন তাহলে আজকে রাফির এই অবস্থা হতো না। আসলে সত্যি বলতে আমার এসবের প্রতি কোনো মনোযোগই ছিল না। আমার সিসি ক্যামেরা ফুটে দেওয়ার কথা আমি একদমই ভুলেছিলাম না। আমি একদমই মনে ছিল না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বিশ্বাস করো, আমি রাফিকে ইচ্ছা করে মার খাওয়াইনি। আমার অনেক জেদ উঠে গিয়েছিল। রাফিকে আমি অনেক বেশি ভালোবাসতাম, আর এই কারণে হয়তো এরকম জেদ উঠে গিয়েছিল। ম্যাডাম, আপনাকে আর কোনো কৈফিয়ত দিতে হবে না। আমার কাছে কৈফিয়ত দিতে আপনার লাভ নেই। আপনি তো রাফির জীবনটা শেষ করে ফেলেছেন। সে এখন আগের মতো আবার হতে পারবে কিনা সেটাই এখন দেখার কথা, কারণ তার পায়ের হাড্ডি পুরোটাই ভেঙে গেছে। মারতে মারতে ওসি সাহেব আপনিও খুব ভালো কাজ করলেন।
তারপর রাফিকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসা হলো। হাসপাতালে নিয়ে আসার পরে রাফিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে বাইরে অপেক্ষা করতে লাগলো নীলা, সোহান, ওসি সাহেব আরো অনেকজন। আর এদিকে পুলিশ তৃষাকে অ্যারেস্ট করেছে। 2 ঘন্টা পরে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। আর অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পরে ডাক্তার কোনো কথা বলছে না। আর নীলা দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করতে লাগলো, ডাক্তার, আমার রাফির কি অবস্থা? সে কি আগের মতো আবার সুস্থ হয়ে গেছে? প্লিজ ডাক্তার বলুন, এভাবে চুপ করে থাকবেন না। আমি তাকে ছাড়া বাঁচবো না, মরে যাব। তাকে ছাড়া আর কোনো কিছু হতে পারে না। দেখুন ম্যাডাম, ওনাকে সবচেয়ে বেশি পায়ের মধ্যে আঘাত করা হয়েছে, আর এই কারণে 2টা পায়ের হাড্ডি একদম ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, প্লাস্টার করে দিয়েছি, তবে ঠিক হতে প্রায় বছর অনেক সময় লাগবে। আর যদি এর মধ্যে কোনো কিছু না হয় তাহলে আর কখনো ঠিক নাও হতে পারে, এটা শিওর করে বলা যাচ্ছে না। তবে এমনিতে উনি সুস্থ আছেন। ওনার সঙ্গে আপনারা কেবিনে গিয়ে দেখা করতে পারবেন। ওনাকে কোনো পেন দিয়ে কথা বলবেন না, তাহলে সমস্যা হবে, ঘুমায় চলে যেতে পারে। এই বলে ডাক্তার চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পরে এদিকে নীলা তখন কান্না করতে করতে সেখানেই বসে গেল। আর এদিকে কিছুক্ষণ পরেই রাফিকে কেবিনে দেওয়া হলো। রাফিকে কেবিনে দেওয়ার পরে রাফির কেবিনে দৌড়ে গেল সোহান সহ সবাই। রাফির কেবিনে আসার পরে রাফির মাথায় হাত বোলাতে বোলাতে তখন বলতে লাগলো, দোস্ত, আমরা তোর জন্য কোনো কিছু করতে পারলাম না রে। দোস্ত, তোর জীবনটা এভাবে শেষ হয়ে যাবে এটা সত্যি আমরা কখনোই ভাবিনি। কিছু কিছু মানুষের জন্য আজকে তোর এই অবস্থা হয়ে গেল। আর কেউ পাশে না থাকলেও আমি তোর পাশে আছি সব সময়। পরে কোনো কিছু হবে না, তুই আবারও আগের মতো সুস্থ হয়ে যাবি। আবার আগের মতো দুজন অফিসে যেতে পারবো, তবে এই জল্লাদের অফিসে যেতে হবে না। আর তখনই নীলা চলে আসলো। আর নীলা আসার পরে রাফির পা ধরে কান্না করতে শুরু করলো। রাফির পায়ে ধরে কান্না করছিল। আর তখনই রাফি নীলার দিকে তাকায়। আর নীলার দিকে তাকানোর পরে রাফি তখন বলতে লাগলো, ম্যাডাম, আপনি কেন শুধু শুধু এভাবে কান্না করছেন? আপনার তো এখানে কোনো দোষ নেই। আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমিও এটাই করতাম। কারণ একটা মেয়ে তো তার ইজ্জত নিয়ে এরকম মিথ্যা কথা বলবে, এটা সবাই বিশ্বাস করবে। একটা ছেলের কথা কখনোই ওই সময় কেউ বিশ্বাস করবে না। আপনাদের উপর আমার কারো কোনো অভিযোগ নেই। প্লিজ রাফি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি তোমাকে। আমি আসলে তোমার ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছিলাম। আর যার জন্য আমি এসব কিছু সহ্য করতে না পেরে আমি ওসি সাহেবকে এরকম বলেছি করতে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দেই, শুধুমাত্র আমি। আপনি যেটা করেছেন সেটা ঠিক আছে, কারণ দর্শকদের এরকম শাস্তি পাওয়ারই প্রয়োজন। আপনার উপর কোনো আমার অভিযোগ নেই। শুধু শুধু আপনি কান্না করছেন। সোহান ম্যাডামকে নিয়ে চলে যান, ম্যাডামের হয়তো কষ্ট হচ্ছে। সোহান কিছুটা অপমান করে নীলাকে তখন বের করে দেয়। আর নীলা এদিকে বাসায় ফেরার পরে রুমের দরজা বন্ধ করে কান্না করতে শুরু করলো। আর এদিকে ওসি সাহেব রাফির ব্যাপারে খোঁজ খবর নিতে লাগলো। আর খোঁজ খবর নিয়ে জানতে পারলো তার মা বাবা এখনো বেঁচে আছে। তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী রফিক হাওলাদার। কিন্তু ওসি সাহেবের মাথায় কোনো কিছুই ঢুকছে না, কারণ ওসি সাহেব খুব ভালো করেই জানে তার বাবা তো মারা গেছেন। আর এদিকে রফিক হাওলাদার তখন ওসি সাহেবকে বলতে লাগলো, ওসি সাহেব, যিনি মারা গেছেন উনি আমার অফিসের ম্যানেজার ছিলেন। উনি আমার ছেলেকে চুরি করে নিয়ে গিয়েছিলেন। আমার ছেলে ছোটবেলায় একটা কাটা দাগ ছিল মাথার পেছনে। এটা এখন মোটামুটি অনেক মোটা হয়ে গেছে। ছোটবেলায় ও পড়ে গিয়ে মাথা ফেটে যায়, আর এই কারণে দাগটা হয়ে যায়। আর তার জন্ম দাগ হলো পেটের মধ্যে। সে যেদিন আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল সেদিন তার পরনে পাঞ্জাবি আর পায়জামা ছিল। আমি অনেক জায়গায় খুঁজেছি, অনেক জায়গায় রিপোর্ট লিখিয়েছি, কিন্তু কোথাও আমার ছেলেকে খুঁজে পাইনি। প্লিজ আপনি আমার ছেলেকে এনে দিন। ওর মা প্রতিটা রাতে কান্না করে। আমার ম্যানেজার আমার সম্পত্তি দখল করার জন্য আমার ছেলেকে চুরি করেছিল। ভেবেছিল আমার ছেলের নামে সবকিছু আমি অনেক আগে লিখে দিয়েছি। এই কারণেই সবকিছু জেনে আমার ছেলেকে চুরি করেছিল। তখন আমার ছেলের বয়স 5 বছর ছিল, আর এই কারণে ওর এখন কোনো কিছুই মনে নেই। আমি যতটা জানতে পেরেছি ততটা হলো রাফিকে ছোটবেলায় ওই লোকটা বুঝিয়ে দিয়েছিল তার মা নাকি ছোটবেলায় মারা গেছে, আর উনিও মারা গেছে। রাফি যখন 15 বছর বয়স ছিল রাফি শুনেছে এতিমখানায় মানুষ হয়ে এই পর্যন্ত এসেছে।
ওসি সাহেব, আপনি যেভাবে পারেন আমার ছেলের কাছে আমাকে নিয়ে যান। আমি আর থাকতে পারছি না আমার ছেলেকে না দেখে। আর আপনাকে কি বলে ধন্যবাদ দিব সেটা আসলে বুঝাতে পারছি না। ওসি সাহেব তাড়াতাড়ি করে রফিক হাওলাদারকে হাসপাতালে নিয়ে আসলো। হাসপাতালে নিয়ে আসার পরে সকল কিছু বলল। রাফির এই অবস্থা দেখে কি বলবে আসলেই বুঝতে পারছে না। এত বছর পরে ছেলেকে দেখতে পেয়ে খুশি, কিন্তু এই অবস্থায় দেখতে পেয়ে রফিক হাওলাদারের মন পুরোটাই ভেঙে গেছে। তখন রফিক হাওলাদার ওসি সাহেবকে বলতে লাগলো, ওসি সাহেব, আপনি আমার ছেলেকে তো এনে দিলেন, কিন্তু এই অবস্থায় কেন এনে দিলেন? এর চেয়ে না দেখা আরো অনেক ভালো ছিল। এটা দিয়ে আরো তীব্র যন্ত্রণার। রফিক হাওলাদার ডাক্তারের সঙ্গে কথা বলার জন্য তার কেবিনে চলে গেল। আর ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারলো, তখন ডাক্তার বলল, ওনাকে যদি সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করাতে পারেন তাহলে মনে হয় উনি সুস্থ হতে পারে। আমার মনে হয় আপনাদের সিঙ্গাপুরে নিয়ে যাওয়া উচিত। উনি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে। যত টাকা লাগে আমি দেব, তবু আমার ছেলেকে আমি সুস্থ দেখতে চাই। আপনি ব্যবস্থা করুন। টাকা পয়সা কোনো সমস্যা নেই, আমার এত টাকা পয়সা আছে। এগুলো দিয়ে আমি কি করব যদি আমার ছেলেই না থাকে? ঠিক আছে, আমি তাহলে ব্যবস্থা করছি। কালকে আপনারা সিঙ্গাপুর চলে যান। এইদিকে ডাক্তার রাফিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য সকল ব্যবস্থা করলো। আর এইদিকে নীলা চলে আসলো হাসপাতালে। নীলাও সিঙ্গাপুর চলে যাবে। নীলা অনেক বেশি পাগলাম করছে। আর শেষ পর্যন্ত রফিক হাওলাদার বলল নীলাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর পরের দিন সকালবেলা তারা বিমানবন্দরে পৌঁছে যায় সময় মতো। আর ঠিক সকাল 11টার ফ্লাইটে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সিঙ্গাপুর সময় বিকেল 4টায় ওরা সিঙ্গাপুর বিমানবন্দরে এসে থামলো। আর ওখান থেকে সোজা হাসপাতালে চলে আসলো। হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তাররা নিয়ে গেল অপারেশন থিয়েটারে। আর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে এদিকে নীলা কান্না করতে করতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আর তখন রফিক হাওলাদার বলতে লাগলো, নীলা, শুধু শুধু এত কান্না করছো কেন? রাফির কোনো কিছুই হবে না। তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো ও যেন আবারও আমাদের মাঝে ফিরে আসে। ওর কোনো কিছু হবে না। আমি তোর বাবা, আমি খুব ভালো করে জানি আমার ছেলে কোনো কিছু হবে না, ও আবারও ফিরে আসবে। ওর জন্য শুধুমাত্র আমি দেই। আমার কারণে ওর এই অবস্থা হয়েছে। ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি আমার নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। প্লিজ নীলামা, শান্ত হও। ওর কোনো কিছু হবে না। তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন রাফি আবারও আগের মতো ফিরে আসে। প্রায় 2 ঘন্টা পরে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার বের হয়ে আসার পরে তখন রফিক চৌধুরী আর নীলা দুজনেই এগিয়ে যায়। আর এগিয়ে যাওয়ার পরে রফিক চৌধুরীকে ডাক্তার বলতে লাগলো, প্লিজ ডোন্ট স্ট্রেস। দ্য পেশেন্ট ইজ কমপ্লিটলি সেফ নাও। আই হোপ হিজ লেগ উইল বি ফাইন ইন 50 days. দ্য রেস্ট ইজ আল্লাহ। We have tried our best. Now if Allah wills, he will recover very soon. You can visit the cabin soon. Thank you very much, doctor. With your help, I will get my son back to normal. That means a lot to me. I want nothing more. ডাক্তারের সঙ্গে আর কিছু কথা বলার পরে ডাক্তার চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পরে একটু পরেই রাফিকে কেবিনে দেওয়া হলো। রাফি কেবিনে দেওয়ার পরে রাফি এদিকে চোখ মেলে তাকিয়ে দেখতে পারলো তার বাবা এবং নীলাকে। রাফির মাকে আনা হয়নি, কারণ তার মা এগুলো আসলে সহ্য করতে পারবে না। সেই জন্য রাফি তার বাবার দিকে তাকিয়ে আছে। আর তখন রফিক বলতে লাগলো, বাবা, তুই কোনো চিন্তা করিস না। তুই আবারও আগের মতো হয়ে যাবি। 15 দিনের মধ্যে আমরা আবারও বাংলাদেশে ফিরে যাব। তুই আবার সবার সঙ্গে মিশতে পারবি, কথা বলতে পারবি, হাঁটতে পারবি। কি বলছিস বাবা? তোকে এতদিন পরে আমরা আবারও ফিরে পেয়েছি। সেই ছোটবেলায় হারিয়ে ফিরেছি। ওই ম্যানেজার তোকে চুরি করে নিয়ে গিয়েছিল। তোকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোকে আমি খুঁজে পাইনি। আমি এমন কোনো জায়গা নেই যে তোকে আমি খুঁজিনি। সমস্ত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোকে আমি খুঁজে পাইনি। আজকে তোকে ফিরে পেয়েছি, কিন্তু এই অবস্থায় দেখতে পারবো এটা সত্যি কখনই কল্পনা করিনি। তোর মা তোর জন্য প্রতি রাতে কান্না করে। রাফি আর কোনো কথাই বললো না। রাফি চুপচাপ বসে রইল। আর এদিকে নীলা রাফিকে খাইয়ে দিচ্ছে। আর খাবার খাওয়ানোর পরে তখন ঔষধ খাইয়ে দিল। আর এইভাবেই 15-20 দিন পার হয়ে গেল। আর এখন কিছুটা সুস্থ হয়ে গেছে রাফি। এখন কিছুটা হাঁটা চলা করতে পারে রাফি। প্রায় 1 মাস পরে সিঙ্গাপুর থেকে আজকে বাংলাদেশে এলো রাফি। সাথে নীলা এবং রাফিকে একটা বড় বাড়িতে নিয়ে আসা হলো। রাফি বাড়িটা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এত বড় বাড়ি কখনো হতে পারে?
রাফি চারপাশে বাড়িটাকে ঘুরে ঘুরে দেখছে, আর এদিকে রাফির মা তাড়াতাড়ি করে রাফির কথা শুনে দৌড়ে চলে আসলো। রাফির কাছে আসার পরে তখন রাফিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল। রাফি এবং তার মা দুজনেই কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে গেল। বাড়ির ভেতরে অনেক কাজের লোক রয়েছে, আর এক একজন এক এক কাজ করে থাকে। রাফিকে একটা রুমে নিয়ে আসা হলো। রুমটা খুবই সুন্দর করে গোছানো, রুমের প্রতিটা জিনিসই কাচের। রুমটা দেখে রাফির খুব পছন্দ হয়েছে। রাফি রুমের চারদিকে ঘুরে ঘুরে দেখতে শুরু করলো, আর এইভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর ওইদিকে রাফিকে খাবারের জন্য ডাকতে আসলো। তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে লাগলো। আর তখন রফিক হাওলাদার বলতে লাগলো, বাবা তুই এসেছিস? আমি সে কবে থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। তুই কখন আসবি আর তোর মুখটা আমি কখন দু চোখ ভরে দেখব। আমি আর কোনো কিছু চাই না বাবা, আমি তোর কাছে শুধু এটাই চাই তুই বাকিটা জীবন আমার সঙ্গে থাক। আমি আর কতদিনই বা বাঁচবো? যতদিন বাঁচবো তুই আমার চোখের সামনে থাকবি, কখনোই আমার থেকে দূরে চলে যাবি না। সকলেই কথা বলতে বলতে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়ার পরে রাফি রুমে চলে আসলো, আর রুমে এসে নীলার সঙ্গে কথা বলতে লাগলো। আর ওইদিকে নীলা বলতে লাগলো, যা, অবশেষে তোমার আর আমার বিয়েটা হতেই যাচ্ছে। আমার তো আর তর্স হচ্ছে না। এখনই মনে করছে আজকে তোমার কাছে চলে আসার জন্য, কিন্তু কোনো উপায় নেই। তাই নাকি? তাহলে তো আরো অনেক ভালো। 2-3 দিনের মধ্যে যদি তোমার কাছে যেতে পারি, তাহলে তোমাকে বাসর রাতে আমি আমার নিজেকে সারপ্রাইজ দিব। এইভাবে ওরা দুজন মিলে কথা বলতে লাগলো। আর সময়টা পার হলো। আর এইদিকে রফিক হাওলাদার নীলার বাবার কাছে গিয়ে কথা বলতে লাগলো। আর কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করলো। 2 দিন পরেই তাদের বিয়ে। আর দেখতে দেখতে 2টা দিন পার হয়ে গেল। আজকে নীলা এবং রাফির বিয়েটা হয়ে গেল। রাফি এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে, ভেতরে যেতে অনেক বেশি ভয় পাচ্ছে। আর তখন পেছন থেকে এসে রাফির মা বলতে লাগলো, কি রে হারামজাদা, তুই এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে না গিয়ে? মেয়েটা সে কখন থেকে তোর জন্য বসে আছে। আর রাত কয়টা বাজে দেখেছিস? রাত 1টা বেজে গেছে। তার ভেতরে যা গিয়ে ঘুমা। মেয়েটার উপর সারাটা দিন এতটা ধকল গেছে। রাফি তার মায়ের কথায় ভেতরে প্রবেশ করলো। তার ভেতরে প্রবেশ করার পরে দরজা লক করে দিল। আর এদিকে কোনো কিছুর বুঝে ওঠার আগেই রাফির কলার ধরে ছড়িয়ে গিয়ে বলতে লাগলো, এই শালা, তোর আসতে এত দেরি হয়, আর আমি সে কখন থেকে বসে আছি। আজকে তোকে মেরে ফেলবো। এই দেখ, একদম নতুন ছুরি, এটা দিয়ে তোর গলা কাটবো। ছি, তোমার মুখের ভাষা এরকম? আগে জানলে বিয়ে করতাম না। আর এরকম একটা গুন্ডি মেয়েকে বিয়ে করেছি আমি, শেষে কিনা নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। নিজের জামাইকে কেউ এরকম করে কথা বলে? তাও আবার ছুরি গলায় ধরে রাখে। ধরেছি তো বেশ করেছি, এটাই তো তোর পাওনা ছিল। এত দেরি হলো কেন আসতে? এখন রাত কটা বাজে? রাত 1টার সময় তুই ঘরে এসেছিস কেন? আরে ভাই, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়েছিলাম, আর সোহান আমাকে আসতে দিচ্ছিল না। আমি কি করব? প্লিজ আজকের মতো ক্ষমা করে দাও। এরপর থেকে কখনোই আমার দেরি হবে না। রাত 10টার মধ্যে বাসায় ঢুকবো। এবার হয়েছে? আমার তো মনে হয় তোরা সবাই মিলে ছাইপাস খেয়েছিস। সত্যি করে বলতো, তোরা কি ড্রিঙ্কস করে তারপর এখানে এসেছিস? আগে তুই কি করে কথা বলা বন্ধ করবে, তারপর আমি তোমাকে বলবো। যদি পাশের রুম থেকে মা বাবা একবার শুনতে পারে, তাহলে তোমার আমার খবর করে ছাড়বে। আচ্ছা ঠিক আছে, এখন ভালো। তোমার মুখ থেকে এরকম বাজে গন্ধ কেন আসছে? তুমি কি মাথা লয়ে তারপরে বাসর ঘরে এসেছো? আমি ওসব কখনোই খাই না, বুঝতে পেরেছো? আর এটা কোনো গন্ধ নাই, এটা একটা পারফিউম। তুমি বুঝেও না বোঝার ভান করছো। এত ভাব কেন আপনার সুন্দরী? বেশি দেখে আপনি কতটা সুন্দরী, আপনাকে দেখবো আমি। নীলার হাত থেকে ছুরিটা নিয়ে রেখে দিয়ে নীলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আর নীলা তখন লজ্জায় চোখ বন্ধ করে ফেলেছে, চোখ মেলে তাকাতে পারছে না রাফির দিকে। রাফি তখন নীলার সামনে আসা চুলগুলো পেছনে ঠেলে দেয়, আর নীলার ঠোঁটের দিকে এগিয়ে যায়। আর নীলা তখন এগিয়ে এসে ইচ্ছে করে রাফির ঠোঁটে কামড় দিয়ে দেয়। রাফি তখন নীলার ঠোঁট জোড়া দখল করে নিল। প্রায় 5 মিনিট পরে নীলাকে ছেড়ে দিল। আর নীলাকে ছেড়ে দেওয়ার পরে তখন রাফি বলতে লাগলো, কি ব্যাপার? তুমি আমার ঠোঁটের মধ্যে কামড় কেন দিয়েছো? এবার তুমি তো আর এখান থেকে যেতে পারবে না। তুমি দেখো আজকে তোমার কি অবস্থা করি।
আমাকে কামড় দেওয়া, তাই না? যা কিছু করো না কেন, ঠোঁটের মধ্যে কামড় দিও না প্লিজ। সকালবেলা যখন আমি বের হব তখন মা থাকবে, বাবা থাকবে, তোমার সব বন্ধু বান্ধব সকলেই আসবে, খাওয়া দাওয়া করবে। ওদের সামনে কি করে থাকবো বলো তো? আমার ভীষণ লজ্জা করবে প্লিজ। এটাই তো তোমার শাস্তি। আর লজ্জা করবে কেন? তুমি তো তোমার ভালোবাসার মানুষ, তার উপর আবার হাজবেন্ডের সঙ্গেই করেছো। এখানে লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। লজ্জা হলো ছেলেদের। আমি যেহেতু লজ্জা পাচ্ছি না, তাহলে তুমি কেন লজ্জা পাবে? শয়তান একটা, লজ্জা ছেলেদের তাই না? ওকে ঠিক আছে, দেখা যাক আপনার লজ্জা আছে কি না। দেখো, আমি কিন্তু তোমাকে স্পর্শ করিনি, আমার কোনো দোষ নেই। তুমি নিজেই কিন্তু আমার কাছে এসেছো, তার মানে আমি নির্দোষ। সকল দোষ তোমার। আপনার লজ্জা আছে কি নেই, তবে আপনার যে লজ্জা শরম নেই এটা কিন্তু অলরেডি জানা হয়ে গেছে। সত্যি বলতে আজকে আমি অনেক খুশি। আমি আমার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি। কয়টা মেয়ে পারে এভাবে তার ভালোবাসার মানুষটাকে জয় করে নিতে? কয়টা ভালোবাসা এরকম পূর্ণতা পায়? হাতে গোনা কয়েকটা। কিন্তু তাদের মধ্যে যে আমিও একজন থাকবো, এটা সত্যি অন্যরকম একটা ফিলিংস, যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো চিন্তা করছি অন্য কথা। এই পুরোটা জীবন আমার এরকম আটার বস্তাকে সারা জীবন বহন করে নিয়ে যেতে হবে। আর একটু শুকনা হলে ভালো হতো, যে এরকম অন্য মেয়েদের মতো। তাহলে রোম্যান্স করে আর বলতে পারলাম না। রাফি কথাটা শেষ করতে পারল না। রাফির ঠোঁটজোড়া দখল করে নিল আর নীলাও রেসপন্স করতে লাগলো। আর এভাবেই দুজনে মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। ফজরের আজানের শব্দে নীলার ঘুমটা ভেঙে যায়। আর নীলা জেগে উঠে দেখতে পারলো সে রাফির বুকে শুয়ে আছেন। কারো শরীরে কোনো কিছু নেই। রাফি চাদর পেঁচিয়ে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে রেখেছে। নীলা অনেক লজ্জা পাচ্ছে আর চোখ বন্ধ করে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। কেন জানি নীলার এই সময়টা অনেক বেশি ভালো লাগছিল, তবে তার চেয়ে বেশি লজ্জা লাগছিল। আর হঠাৎ করেই রাফি রাগে কণ্ঠে বলতে লাগলো, এরকম বেড়ালের মতো এদিক ওদিক করছো কেন? চুপচাপ ঘুমাও, আমাকে ঘুমাতে দাও। আমার অনেক বেশি ঘুম পাচ্ছে, রাতে ঘুমাতে পারিনি বেশি। কোনো ঘুম নেই, আগে নামাজ পড়বে তারপরে ঘুমাবে। যাও উঠে নামাজ পড়ো, আজান দিয়েছে, প্লিজ উঠো, পরে এসে আবার ঘুমাবা। ওরা দুজনেই গোসল করে নামাজ আদায় করে নেয়। নামাজ আদায় করে রাফির বুকে আবারও ঘুমিয়ে পড়ল নীলা। নীলা রাফির বুকে শুয়ে রাফিকে খোঁচাখুচি করছে। রাফি তখন রাগী কণ্ঠে বলতে লাগলো, হাত পা ভেঙে দিয়ে প্যাকেট করে পার্সেল পাঠিয়ে দিব তোমার বাপের বাড়ি, বুঝতে পেরেছো? চুপচাপ ঘুমাতে দাও। নীলা রাফির কথায় হাসতে লাগলো। আর এইভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।